আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব। তবে ঘটনায় নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর আজকের এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন ঘটনা শুরু করি। এখন যে ঘটনা আপনাদের মাঝে শেয়ার করব, এই ঘটনা পাঠিয়েছেন যশোর জেলার সদর উপজেলা থেকে মোহাম্মদ আরিফ ভাই। আর এই ঘটনাটি উনি পাঠিয়েছেন, এটি একটি শ্মশানকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে এবং খুব ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা। এই ঘটনাটি ঘটে এই আরিফ ভাইয়ের গ্রামের এক বড় ভাই, ওনার নাম দিলীপ। উনি একজন সনাতন ধর্ম অবলম্বী মানুষ এবং উনি পেশায় একজন জেলে। উনি যেহেতু একজন জেলে, তো ওনাকে জাল টানার কাজে বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হতো। তো সেই পেশাগত কাজের উসিলায় ওনার কাছে একটা প্রজেক্ট আছে, বড় মাছের প্রজেক্ট। ওই মালিক পক্ষকে ওই মাছ ধরে দিতে হবে। এটা যশোর জেলার কোনো একটা জায়গায় এই কাজটা আসে ওনার কাছে। ওনারা এই কাজটা পান যে এই মাছগুলা ধরে মালিক পক্ষকে দিতে হবে এবং ওই মালিক পক্ষ এই মাছগুলাকে কি করবে এটা ওনাদের ব্যাপার। ওনারা শুধু এই মাছ ধরা চুক্তিটাই পান। তো ওনারা বলেন যে এর পরের দিন ওনারা চলে যাবেন। তো যাই হোক, এর পরের দিন বেলা আনুমানিক 11টার দিকে ওনারা যে সহকর্মী ছিল বা ওনার সাথে যে লোক, কাজের লোক, ওনার সকলেই রওনা দেন ওই যে মাছ ধরার যে জায়গাটা, ওই জায়গার উদ্দেশ্যে। ওনারা মূলত সাইকেল চালিয়ে ওই জায়গাতে যাবেন এই চিন্তা করলেন। ওনারা যেখানেই যেতেন ওই সাইকেল চালিয়েই যেতেন। ওনাদের কাছে তখন সাইকেল ছিল, আর ওই সময় তো অতটা যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না। যাই হোক, ওনারা একটা পর্যায়ে ওই মাছ ধরার ওই পুকুরে বা যে জায়গায় মাছ ধরতে হবে ওই জায়গায় পৌঁছে যায়। পৌঁছে গিয়ে ওনারা মাছ ধরার কাজ শুরু করে দেন এবং এই মাছ ধরার কাজ শেষ করতে করতে একদম সারাদিন পার হয়ে সন্ধ্যা পর্যন্ত সময় লেগে যায় আর কি। সন্ধ্যার দিকে তাদের এই মাছ ধরার কাজটা শেষ হয়। এখন সন্ধ্যা হয়ে গেছে, ওনারা বাড়ি ফিরবেন, কিন্তু ওনারা বেশ চিন্তায় পড়ে যান। কারণ ওনারা যে রোডটা দিয়ে ফিরবেন ওই রোডটার মধ্যে নাকি ওই সময়কালে অনেক ছিনতাই ডাকাতি হতো। তো এই কারণে ওনারা মূলত একটু চিন্তার মধ্যে পড়ে যান। অর্থকড়ি অত বেশি না থাকলেও আজকে সারাদিন যে কাজ করেছে এই কাজের পারিশ্রম এবং তাদের যে মাছ ধরার সরঞ্জাম ওইগুলা তো ছিল, ওইগুলাও চিন্তায় হয়ে গেল, ওনাদের সবই শেষ হয়ে যাবে। এই কারণে ওনারা চিন্তায় পড়ে যান। যাই হোক, ওনারা এই কারণে একটু তাড়াতাড়ি রওনা দেওয়ার চেষ্টা করেন। যাই হোক, ওনারা রওনা করলেন এবং যেতে থাকলেন রাস্তা ধরে। এর মাঝে ওই দিলীপ ভাইয়ের যে সহকর্মীরা ছিল, ওই সহকর্মীদের বাড়ি আবার ওনার গ্রামের এক গ্রাম আগে। মানে ওই সহকর্মীরা ওনার আগেই ওই ওনাদের বাড়ির দিকে রওনা করবেন। মানে ওই রাস্তা ধরে যেতে হলে ওনারা যে কোনো একটা রাস্তায় চলে যাবেন। এরপরে বাকিটা পথ দিলীপ ভাইয়ের একা একাই যেতে হবে। তো সেই নির্ধারিত রাস্তায় তারাও এসে পড়েন এবং ওনারা চলে যান ওনাদের গ্রামের উদ্দেশ্যে। এবং তখন দিলীপ ভাই উনি সম্পূর্ণ একা হয়ে যান। ওনার সাথে ওনার ওই চলার একটি সাইকেল এবং হাতে একটি 3 ব্যাটারির টর্চ লাইট। ওই রাতটা আবার মোটামুটি আমাবস্যার রাত ছিল, অতটা চাঁদের আলো ছিল না, চতুর্দিকে অন্ধকারই ছিল। এরই মাঝে কি হয়, ওনার কাছে যে লাইটটা ছিল ওই লাইটটার একটা সময় জ্বলতে জ্বলতে চার্জও শেষ হয়ে যায়। তখন উনি ওই চাঁদের যতটুকু আলো ছিল ওই আলোতে যতটুকু বোঝা যায় ওইভাবেই পথ চলতে থাকেন। তখন উনি চিন্তা করেন যে একটা সিগারেট বা বিড়ি জ্বালাবেন। ওই অন্ধকারের রাস্তায় উনি একটু ভয় পাচ্ছিলেন, এই জন্য একটা বিড়ি জ্বালানোর সিদ্ধান্ত নিলেন। তো উনি বিড়িটা জ্বালানোর চিন্তা করে যখন পকেটে হাত দিলেন তখন দেখলেন যে লাইটারটা ওনার পকেটে নেই। তখন উনি মনে করলেন হয়তো বা কাজের সাইটে ওনার কোনো সহকর্মীকে দিয়েছেন আর ফেরত নেওয়া হয় নাই। ওনার বিড়ি জ্বালানোর আরো একটা উদ্দেশ্য হলো, উনি যেই জায়গাতে এসেছেন সামনে ওনার রাস্তায় ওই গ্রামের একটি বিখ্যাত শ্মশান মন্টি শ্মশান পড়ে। এলাকার মধ্যে ওই শ্মশানটা অনেক বিখ্যাত এবং পরিচিত। আর ওই শ্মশানের সামনেই একটি বড় বটগাছ আছে। লোকমুখে শোনা যায় ওই বটগাছটা নাকি যুদ্ধেরও আগের। যাই হোক, উনি মনে ভয় নিয়েই আস্তে আস্তে চলতে থাকলেন। তখন উনি হঠাৎ দূর থেকে দেখতে পেলেন ওই বটগাছের নিচে একটি লোক, বৃদ্ধ লোকের মতো একটি লোক হাতে টর্চ লাইট নিয়ে যাচ্ছে উনি যেই গ্রামে যাবেন ওই গ্রামের দিকে। এটা দেখে উনি মনে একটু সাহস পেলেন এবং মনে মনে ভাবলেন, যাক ভালোই হইলো, একটা লোক তো পাওয়া গেল। এই ভেবে উনি মনে একটু সাহস পান। তো এই ভেবে উনি যখন ওই বৃদ্ধর কাছে চলে আসলেন তখন উনি দেখলেন যে এই বৃদ্ধটা ওনার পরিচিত কোনো বৃদ্ধ না।
মানে এর আগে এই গ্রামে বা আশেপাশে এই বৃদ্ধকে উনি কোথাও দেখেন নাই। তো এই জন্য উনি ওই বৃদ্ধকে প্রশ্ন করলেন, দাদু কোথায় যাচ্ছেন আপনি? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন? তো বৃদ্ধ এই কথা শুনে ওনার দিকে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল। বৃদ্ধ ওনার জবাবের কোনো উত্তরই দিল না। এরপর উনি আবারও দ্বিতীয়বার প্রশ্ন করলেন। তখন ওই বৃদ্ধ কেমন যেন একটা কর্কশ কণ্ঠে বলে উঠল, আমাকে একটু শ্মশান পর্যন্ত এগিয়ে দিবি? আমার ছেলে মারা গেছে, এখন ওই শ্মশানে আমার ছেলেকে দাহ করব। ওরা আমার ছেলেকে নিয়ে আগে আগে চলে গেছে, আমি একটু বৃদ্ধ বয়স হওয়ার কারণে পিছনে পড়ে গেছি, তুই একটু আমাকে এই রাস্তাটা ধরে আগিয়ে দিবি? এই কথা শুনে ওই দিলীপ ভাই উনি মনে করলেন যে হয়তোবা এই রাস্তার মধ্যে অনেক সময় ছিনতাই হয়, কোন ছিনতাইকারীর এটা কোনো চাল নাকি। তখন উনি এই বিষয়টাকে এরকম ভেবেছেন, মনে করছেন ছিনতাইকারী। এই বিষয়টাকে উনি কোনো প্যারানর্মাল বিষয় মনেই করেন নাই। তো ওই বৃদ্ধর মুখের এই কথা শুনে এই দিলীপ ভাই ওনার খুব মায়া হলো। বৃদ্ধটা অনেক বয়স্ক বৃদ্ধ, আর এই কারণেই দিলীপ ভাই রাজি হলেন যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আগায় দিয়ে আসি, চলেন। তো এই কথা বলে উনি সাইকেল থেকে নেমে বৃদ্ধর সাথে হাঁটা শুরু করলেন, এবং হাঁটতে হাঁটতে উনি লক্ষ্য করলেন বৃদ্ধর হাতে যে আলোটা উনি দেখছেন, এই আলো উনি এর আগে কখনোই দেখেন নাই। এটা এক অদ্ভুত ধরনের লাইটের মতো আলো বের হচ্ছে। যাই হোক, ওনারা হাঁটতে হাঁটতে শ্মশানের কাছাকাছি চলে আসেন। তখন দিলীপ ভাই দূর থেকে দেখতে পাচ্ছেন যে শ্মশানের ভিতর কিছু আলো দেখা যাচ্ছে। তো উনি ভাবছেন যে হয়তোবা ওই লাশকে পোড়ানোর যে ব্যবস্থা করতে হয় এটা করছে। এটা ভেবে উনি চিন্তা করলেন উনি গিয়ে দেখবেন আসলে এখানে কে ওনার পরিচিত বা গ্রামের আশেপাশের কেউ আছে নাকি। তো এই ভেবে উনি শ্মশানের দিকে হাঁটা শুরু করেন। বৃদ্ধ ওনারা আগে আগে হাঁটছে এবং উনি বৃদ্ধর পিছনে পিছনে। উনি শ্মশানের সামনে গিয়ে দেখেন কিছু লোক ওই শ্মশানের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে কান্নাকাটি করছে, এবং উনি যতই শ্মশানের দিকে আগাচ্ছেন ওই কান্নাকাটির শব্দ ততই আরো বেড়ে যাচ্ছে। যাই হোক, ওই বৃদ্ধকে নিয়ে উনি যেতে যেতে একদম যে চিতা খোলাটা, মানে ওই বডিটা যেখানে রাখা আছে শ্মশানের, ওইখানে চলে যায়, এবং ওইখানে গিয়ে ওনার মনে খুব কৌতূহল হয় যে দেখার জন্য আসলে এই বডিটা কার বা এখানে কাকে দাহ করা হবে। এই ভেবে উনি ওই দেহটার কাপড় সরিয়ে, মুখের কাপড় সরিয়ে দেখতে পান এমন একটা জিনিস যেটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখতে পান এতক্ষণ যে বৃদ্ধর সাথে উনি শ্মশানে আসলেন ওই বৃদ্ধটা এখানে শুয়ে আছে, মানে ওই বৃদ্ধটার লাশই এখানে শুয়ে রাখা হয়েছে দাহ করার জন্য। এইটা দেখার পরে তো ওনার বুঝতে বাকি রইল না যে উনি বিপদে পড়ে গেছেন, ওনার সাথে তো ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এই কথা ভাবতে ভাবতে উনি পিছনের দিকে তাকান ওই বৃদ্ধকে দেখার জন্য। উনি দেখতে পান ওই বৃদ্ধ ওনার পিছনে ওনার থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে আছে, এবং উনি যখন ওই বৃদ্ধর দিকে তাকান তখন ওই বৃদ্ধ এমন এক বিভৎস বিকৃতি হাসি দিয়েছে, এবং মুহূর্তেই ওই বৃদ্ধর চেহারাটা পরিবর্তন হতে শুরু করেছে। দিলীপ ভাইয়ের বর্ণনা মতে যদি কোনো কারো চেহারা পাথর দিয়ে থেতলে দেওয়া হয়, ওই বৃদ্ধর চেহারাটা পরিবর্তন হয়ে এমন হয়ে যায়, এবং ওই বৃদ্ধর চেহারা বেয়ে বেয়ে যে রক্তগুলো পড়ছিল ওই বৃদ্ধর শরীরে যে সাদা একটা গেঞ্জি পরা ছিল ওই গেঞ্জিতে পড়ছে, এবং ওই গেঞ্জিটা ওই রক্তে লাল হয়ে উঠছে। এটা দেখার পরে উনি ওনার ধর্মের যে মন্ত্রতন্ত্র আছে এই মন্ত্র পাঠ করতে থাকলেন, এবং উনি মনে মনে ভাবছেন যে উনি কেন অজ্ঞান হয়ে যাচ্ছেন না। বেশ কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকার পরে উনি যখনই ওইখান থেকে দৌড় দেওয়ার চেষ্টা করবেন তখনই ওনার কাছে মনে হলো যে ওনার পেছন দিক থেকে কেউ একজন ওনার হাত টেনে ধরেছে। তখন উনি আবার মন্ত্র পাঠ করতে থাকেন, এবং উনি ওই হাতটাকে একটা ছাড়িয়ে নিয়ে এক দৌড়ে ওই বট গাছের কাছে চলে আসেন। ওই বট গাছের কাছে চলে আসার পর উনি দেখতে পান ওনার এই গ্রামের 3 জন লোক হাতে হারিকেন নিয়ে ওই বট গাছের ওই রাস্তাটা ধরে হেঁটে আসছে। এটা দেখে উনি একটু স্বস্তি পান, এবং উনি দৌড়ে ওনাদের কাছে গিয়ে ওনার সাথে যে ঘটনাগুলো ঘটে এটাই বলা শুরু করলেন। উনি এতটাই আতঙ্কিত এবং ভীতগ্রস্ত ছিলেন যে ওই লোকদেরকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি ওনার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা ওনাদের কাছে বলতে লাগলেন। ওনার কথা যখন শেষ হলো তখন ওই 3 জনের মধ্যে একজন লোক হারিকেনটা একটু উঁচু করে ধরে এই দিলীপ ভাইকে বলে উঠলেন, বলে যে দিলীপ দেখতো বৃদ্ধর চেহারাটা আমাদের মতো দেখতে কিনা। এই কথা বলার পরে দিলীপ ভাই লক্ষ্য করলেন ওই বৃদ্ধর যে ভয়ানক চেহারাটা উনি দেখেছিলেন এই 3 জনেরও সেম একই রকম ভয়ানক চেহারা। এইটা দেখার পরে এই দিলীপ ভাই আবারও মন্ত্র পড়ে দৌড়াতে শুরু করবেন। তখনই ওই 3 জনের মধ্যে একজন লোক ওনাকে খপ করে ধরে ওই শ্মশানের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইছিল। উনি কিন্তু তন্ত্রমন্ত্র পড়ে যাচ্ছিলেন এবং ওইগুলোর সাথে ধস্তাধস্তি করছিলেন যাতে ওইগুলোর কাছ থেকে ছুটে আসতে পারে। একটা সময় ধস্তাধস্তি করতে করতেই ওইখানে উনি অজ্ঞান হয়ে যান, এবং জ্ঞান ফেরার পরে উনি দেখতে পান উনি ওনার নিজের বাড়িতেই শুয়ে আছেন। তখন উনি জিজ্ঞেস করলেন যে উনি বাড়িতে কি করে আসলেন।
তখন ওনার বাড়ির লোকজন ওনাকে বললেন একটা ভয়ঙ্কর কথা। ওনাকে নাকি ওই যে ওই বট গাছের ওইখানে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রাখা হয়েছিল এবং ওনার মুখটা ওই শ্মশানের দিকে করা ছিল, ওই যে ওই মন্ত্রী শ্মশানের দিকে। এবং ওই রাতে ওনার গ্রামের কোন এক লোক ওই পথ দিয়ে আসতেছিল বাড়িতে, তখন ওনাকে দেখতে পায় এবং ওনাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এবং এরপর থেকেই উনি প্যারালাইজ হয়ে যান, ওনার হাত পাও কোনো কিছুই নাড়াতে পারেন নাই। অনেক চিকিৎসা করার পরও উনি এখনো একটু স্বাভাবিক সুস্থ আছেন, লাঠি বট দিয়ে হাঁটাচলা করেন, কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হন নাই। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হচ্ছে, কিন্তু উনি পুরোপুরি সুস্থ এখনো হন নাই। যাই হোক, এটাই ছিল ঘটনা, এটা একদম সত্যি ঘটনা। এই ঘটনাটা সত্যতা যদি কেউ নিশ্চিত করতে চান তাহলে যশোর জেলার সারাপুল ইউনিয়নের কালাবাগায় যে শ্মশানটি আছে, নাম মন্ত্রী শ্মশান, সেই শ্মশানে ঘটেছেন, সেখানে গিয়ে আপনারা সত্যতা যাচাই করতে পারেন। যাই হোক, এটাই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি আপনাদের কাছে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে অথবা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ইমেলটি বলে দিচ্ছি, horrorbanglatales@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আপনাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেই গ্রুপে আপনারাও মেম্বার হয়ে যেতে পারেন। আর কি ধরনের ঘটনা আপনাদের পছন্দ, কি ধরনের ঘটনা শুনতে চান তা লিখে পোস্ট করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো, আপনাদের চাহিদা মতো ঘটনা নিয়ে হাজির হওয়ার। তো প্রিয় লিসেনার, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।